নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি নিয়ে এসেছি 2026-এ একাদশ শ্রেণী সেমিস্টার 1 বাংলার একটি গল্প পুঁইমাচা। এই পুঁইমাচা গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই পুঁইমাচা গল্প থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমার 2026-এ একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টার পুঁইমাচা গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিন। আর তোমাদের যে কথাটা আমি বারবার বলে থাকি, আবারও বলছি, তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন উত্তর জানার থাকে, কোনো সাজেশনের প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে বন্ধুরা, চলো আমি আজকে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। আগের ভিডিওয়ে আমি তোমাদের এই পুঁইমাচা গল্পটি সারসংক্ষেপ আলোচনা করে দিয়েছিলাম। সেই পুঁইমাচা গল্প থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে আমি আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা, ইতিহাস, ভূগোল যে কোনো সাবজেক্টেরই সবটাই কিন্তু এমসিকিউ প্রশ্ন উত্তরের উপর 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এক্ষেত্রে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার। তাহলে চলো, প্রথম প্রশ্ন দেখো, শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেন্তি কি পড়েছিল? এর উত্তর হবে খেন্তি পড়েছিল বালুচরী। এরপর খেন্তি তার বাবার বাড়িতে যে মাসে ফিরে আসতে চেয়েছিল সেটি হলো আষাঢ় মাস। তোর বাবা তোর বাড়ি যাবেন কেন রে, এ কথা কে বলেছিলেন? উত্তর হচ্ছে ও পাড়ার ঠান দিদি। ঠান দিদির মতে খেন্তির বাবা তার বাড়ি যাবে কখন? নাতি হওয়ার পরে। ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসি আভা মাখাইয়া, এই ডাগর চোখ ছিল কার? জল ভরা। এরপর দেখো, উঠানে মাচায় রৌদ্রে অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল কি? আমসত্ত্ব। উঠোনের মাচায় অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল ফাল্গুন চৈত্র মাসে। রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। অন্নপূর্ণার এই মন খারাপের কারণ কি? আমসত্ত্ব ভালোবাসত যে খেন্তি, সে কাছে না থাকার জন্য। এরপর দেখো, মা বলবো একটা কথা, খেন্তি কথাতে কি ছিল? মা বলবো একটা কথা, খেন্তি কথাতে কি ছিল? মা তাকে যদি আমসত্ত্বে কোনো একটুখানি ছিঁড়ে খেতে দেয়। এরপর ঘরের দাওয়ায় বসে সহায়রীর কথা বলছিল যে প্রতিবেশীর সঙ্গে, সেটি হলো বিষ্ণু সরকার। বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলার সময় সহায়রী যা করছিল তামাক সাজছিল। বিষ্ণু সরকার বসেছিলেন কোথায়? শতরঞ্জিতে। তালপাতার চাটাইয়ে বিষ্ণু সরকারের বসার ভঙ্গি দেখে কি মনে হচ্ছিল? তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন। খেন্তির যে অসুখ হয়েছে তার নাম হচ্ছে বসন্ত। খেন্তির বিয়ের বরপণে বাকি ছিল 250 টাকা। একেবারে চামা, যার উদ্দেশ্যে বলা হয়েছে খেন্তির শ্বশুর। সহায় হরি হিসাব মতো খেন্তি শ্বশুর বাড়িতে পুজোর তত্ত্বের ছিল 30 টাকা। খেন্তি সম্পর্কে নিচের কোনটি শ্বশুর বাড়িতে বলা হতো? ছোট লোকের মেয়ের মতন চলে। সহায় হরি খেন্তিকে শ্বশুর বাড়িতে দেখতে গিয়েছিল পৌষ মাসে। কিছুক্ষণ দুজনে কোনো কথা শোনা গেল না। এই দুজনকে? সহায় হরি আর বিষ্ণু সরকার। যেমন মেয়ে ঠিক তেমনই বাপ, এ কথা বলেছিলেন খেন্তির শাশুড়ি। সহায় হরির প্রতি খেন্তির শাশুড়ির অভিযোগ ছিল পৌষ মাসের সময় খালি হাতে মেয়েকে দেখতে এসেছে। সহায় হরির সহায় হরির কথা মতো যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায় সে হলেন পরমেশ্বর চাটুর্যে। পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে জল খেত নীলকুঠিরে আমলে। সহায় হরি
শুদ্ধ স্বরে হা হা করিয়া খানিকটা সূক্ষ্ম হাস্য করিলেন। এ হাসি বোঝানোর জন্য অভিজাতদের গৌরব। বসন্ত হওয়ার পর খেন্তিকে রেখে আসা হয়েছিল কোথায়? টালায় সহায়হরি দুঃসম্পর্কের বোনের বাড়িতে। বসন্তে আক্রান্ত খেন্তিকে দুঃসম্পর্কের আত্মীয়র বাড়িতে রেখে আসায় তার শ্বশুরবাড়ির লোকেরা যা করেছিল তা হলো গয়নাগুলো গা থেকে খুলে নিয়েছিল। অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করছিল কেন? সরু চালের পিঠে বানানোর জন্য। উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল কে? পুঁটি ও রাধি। সরু চাকলি তৈরির সময় অন্নপূর্ণা গোলা ঢেলে যা দিয়ে চেপে ধরছিল সেটা হলো মুচি। এবার দেখো প্রথম পিঠে পুঁটি যাকে দিয়ে আসতে চেয়েছিল সে হলো ষষ্ঠীকে। সারা গাছের ঝোপে মাথায় ছিল তেলাকুচো লতা খোল। এরপরে পুঁটি ও রাধি খিড়কি দরজা খুলতেই ছুটে পালিয়েছিল একটা শিয়াল। পুঁটির পিঠে ছুঁড়ে ফেলেছিল সারা গাছের ঝোপের মাথায়। পুঁটি ভয় পেয়েছিল বাঁশবনের নিস্তব্ধতা। পুঁটি পিঠে ফেলে এসেছিল যেখানে, সেখান থেকে আগের বছর তার মা লেবু চারা তুলে এনেছিল। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনে বনে আওয়াজ হচ্ছিল একটি কাঠঠোকরা পাখি। দুই বোনের খাওয়ার জন্য পুঁটি যা করেছিল তা হলো কলা পাতায় চিরছিল। পুঁটি অন্যমনস্ক ভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি পিঠে খেতে খুব ভালোবাসত। খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল অন্নপূর্ণা, পুঁটি ও রাধি। অন্নপূর্ণা এবং তার দুই মেয়ে দৃষ্টি নিঃশব্দ হয়েছিল বাড়ির কোণের যেদিকে, সেটি হলো খেন্তির পোঁতা পুঁই গাছটি। খেন্তির পোঁতা পুঁই গাছটি যেন ছিল ভরপুর ক্রমবর্ধমান জীবনের লাবণ্য। এরপর দেখো পুঁই মাছা গল্পটি কার লেখা? এর উত্তর হবে পুঁই মাছা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এর উত্তর হলো প্রবাসী পত্রিকায়। পুঁই মাছা গল্পটি প্রথম পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1331 বঙ্গাব্দে। পুঁই মাছা গল্পটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়? মেঘমল্লা। প্রথমবার গল্পগ্রন্থে সংকলিত হওয়ার সময় পুঁই মাছা গল্পটি ওই গ্রন্থে কততম গল্প হিসেবে সংকলিত হয়? 9তম গল্প। পুঁই মাছা গল্পটি গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয় কবে? শ্রাবণ মাসে 1338 বঙ্গাব্দে। পুঁই মাছা গল্পটি গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয় কবে? 1931 সালে। পুঁই মাছা গল্পটি গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রথমবার প্রকাশিত হয় যে প্রকাশনা থেকে, তার নাম হলো বরেন্দ্র লাইব্রেরি। পুঁই মাছা গল্পে খেন্তির বাবার নাম ছিল সহায়হরি চাটুর্যে। সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? অথবা পুঁই মাছা গল্পে খেন্তির মায়ের নাম কি? অন্নপূর্ণা। সহায়হরি চাটুর্যের বড় মেয়ের নাম কি ছিল? খেন্তি। পুঁই মাছা গল্পে সহায়হরি চাটুর্যের কয়টি মেয়ে? 3টি মেয়ে। পুঁই মাছা গল্পে সহায়হরি চাটুর্যের মেজ মেয়ের নাম কি ছিল? রাধি। নেক্সট দেখো পুঁই মাছা গল্পে সহায়হরি চাটুর্যের ছোট মেয়ের নাম কি ছিল? রাধি। সহায়হরি চাটুর্যে কার বাড়ি থেকে খেজুর রস আনতে চেয়েছিল? তারও খুঁড়ো। সহায়হরি চাটুর্যের বাড়িতে রান্নাঘরের দাওয়ায় চাল কি দিয়ে ছাওয়া ছিল? খড় দিয়ে। পুঁই মাছা গল্পটি একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে সেটি হলো শীতকাল। অন্নপূর্ণা অভিযোগ অনুযায়ী সহায়হরি কি করে দিন কাটান? মাছ ধরে আর রস খেয়ে। অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায়হরি সারাদিন ঘুরে বেড়াতেন দুলে আর বাগদিপাড়া। তাহলে এই গল্পের পুঁই মাছা গল্পের সহায়হরি চাটুর্যের মেজ মেয়ের নাম ছিল পুঁটি আর ছোট মেয়ের নাম ছিল রাধি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আমি আমার যে পরবর্তী ভিডিও তাতে এই পুঁই মাছের গল্প থেকে আরো কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তোমরা প্লিজ
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।